আমন্ত্রিত মেহমানরা চলে গেছে, ঘণ্টাখানিক হবে। শাড়িটা চেঞ্জ করে নেয় পাখি। এখন যেন দেহে প্রাণ ফিরে পেল। রাখি সহ আরও কয়েকজন মেয়ে পাখিকে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছে, আর ওরা শানের ঘর সাজাতে ব্যস্ত। পাখি এসবে ভীষণ বিরক্ত, কারণ এগুলো অতিরিক্ত আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হচ্ছে না তার। একবার তো রাখিকে বলেও ফেলল, এত সবের কি দরকার আছে। রাখি তো ঠোঁট কাটা স্বভাবের। গায়ে ধাক্কা মেরে বলল, কেন, খুব অসুবিধা করবে বুঝি? এরপর লজ্জায় পাখি আর ও কথার পথ মারায়নি। অগত্যা ইনার সাথে বসে গোপাল ভাঁড় দেখতে হচ্ছে। সারাদিনের সাজসজ্জায় ভীষণ ক্লান্ত পাখি। ঘুমে চোখ দুটো ঢুলু ঢুলু। মনে মনে পার্লারের মেয়েদের গুষ্টি উদ্ধার করছে। পই পই করে বলেছিল এত ভারী মেকআপ করাবেন না, তবুও তারা পাখির কথা শোনেনি। সে মেকআপ তুলতে আবার কত কাহিনী। ঠোঁটের ডগায় বিড়বিড় রাখিসহ সব মেয়েদের গালাগাল করে সোফায় ইনার কোলে মাথাটা আলগোছে রেখে চোখ বুজে ফেলে পাখি। খিলখিলিয়ে হেসে ওঠে ইনা। তখনই হাসিটা ম্লান হয়ে যায় ঠোঁটের কোণে। পাখি ক্লান্ত পাপড়ি দুটো টেনে খুলে ভ্রু নাচায়। মানে হাসি থামানোর কারণ কি? ইনা খুব করুণ স্বরে বলে, তুমি নাকি এখন থেকে সানশাইনের ঘরে থাকবা, আমার ঘরে থাকবা না? চট করে উঠে বসে পাখি। চিন্তায় পড়ে যায় এসব ইনায়াকে কেন বলা হয়েছে। আর কে বলছে? ঘুমকে দূরে ঠেলে ইনাহকে বুকে জড়িয়ে বলে, এসব কে বলেছে মা? সানশাইন যখন তোমায় ঘরে নিয়ে গেল হাত টেনে, তখন দিদা আর রাখি ম্যাম বলেছে। বলেছে আমি যেন, বলতেই দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে ইনাহর। বাকিটা আর বলা হয় না। পাখির বুকে ইনাহর চোখের পানিটা তীরের মতো বিঁধছে। পাখির কোমর জড়িয়ে কেঁদে ওঠে ইনাহ। কান্নাজড়িত দরদমাখা কণ্ঠে বলে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না মুনসাইন। ওরা জানে না? পাখি ইনার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এমন কেন ভাবছ বেবি? আমি তো তোমার পাশেই থাকব, বিশ্বাস করো। ইনার কান্নার গতি থেমে আসে। চাবিটা আঙ্গুলের ডগায় ঘুরাতে ঘুরাতে ড্রয়িং রুমে পা রাখে শান। ঢুকেই ইনাহকে কাঁদতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, মাম্মাম, কি হয়েছে তোমার? উৎসুক চোখ দুটো পাখির দিকে উত্তরের আশায় থাকে। ওকে নাকি রাহেলা চাচি আর রাখি বলেছে আমায় ছেড়ে থাকতে হবে, সেটা ভেবে কাঁদছে। শান ভাবনায় পড়ে যায়। কৌতূহল দমাতে না পেরে বলে, কেন, তুমি কোথায় যাবা? তোমায় ছাড়া থাকতে হবে কেন? পাখি হতাশ চোখে তাকিয়ে শানকে বোঝার চেষ্টা করে। মুখ ফসকে বেরিয়ে যায়, কেন জানেন না? আমি বাড়ি চলে যাব। এতক্ষণে খেয়াল হয় শানের। নিজের করা ভুলে নিজেই লজ্জিত হয়। অসহায় মুখ করে পাখির দিকে তাকায়। ইনাহকে উদ্দেশ্য করে বলে, আমিও যে তোমার মুনসাইন ছাড়া থাকতে পারবো না মা। শানের কথায় পাখি হেসে ফেলে মুখে হাত দিয়ে ইনাহ চট করে বলে, আইডিয়া। কি? শান পাখি দুজনেই একসাথে প্রশ্ন করে। শানের চোখে সোজা চোখ পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নেয় পাখি। ইনার বিজ্ঞের মতো ভেবে বলে, আমরা তিনজনে একঘরে ঘুমাব। ইয়ে, মজা হবে না বলো সানশাইন? স্বগতোক্তি করে জানতে চায় ইনাহ। শান মুখটা ফ্যাকাশে করে অনর্থক হাসি টেনে বলে, হ্যাঁ, খুব মজা হবে। শানের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বহু কষ্টে পাখি হাসিটা চেপে রাখে, কিন্তু বেশিক্ষণ রাখতে পারল না। বোম ফাটানো হাসিতে পুরো বাড়ি কাঁপিয়ে হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছিল। পাখির হাসিতে শানের শরীর জলে পুড়ে একাকার। অবশ্য ভালো যে লাগছে না তা কিন্তু নয়। এই প্রথম পাখিকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল শান। সরু চোখে তাকিয়ে বলে,
হেসে নাও। যা আমার তা আমি উসুল করতে জানি পাখি রানী। পাখি হাসিটা জোর করে কয়েক সেকেন্ড থামিয়ে রেখে আবার শানের দিকে তাকিয়ে হেসে ফেলে শব্দ করে। ওর হাসিতে উপর থেকে দপদপ করে নেমে আসে সবাই। হৈ হৈ করে বলে, কি হইছে, কি হইছে? পাখি, এমনে হাসছ ক্যা? পাখি কি বলবে সবার দিকে এক নজর তাকিয়ে আবার শানের দিকে তাকায়। ফের হেসে দেয়। তবে শান এবার রাগী চোখে তাকাতেই হাসিটা উবে যায়। শান সিঁড়ি ধরে উপরে উঠতেই আটকে দেয় মেয়েরা। অবাক হয়ে প্রশ্ন করে, কি? এখন যাওয়া যাবে না? আজব তো, আমার ঘরে আমি যাব না মানে? যাবেন না বলিনি, বলেছি আরো ঘন্টা খানিক পরে। পাখি তোমার বন্ধুরা এবার বেশি করছে, সরতে বলো ওদের। পাখি একটু গলা উঁচিয়ে বলে, আমাকেই উপরে উঠতে দিচ্ছে না, আবার আমি যাব উকিল হতে। মুখে একরাশ বিরক্তির ছাপ নিয়ে ফিরে এসে বসে পড়ে সোফায়। পাখির দিকে আর চোখে তাকাতেই পাখি হাসিটা মিলিয়ে নেয়। শান রাগী চোখে চেয়ে আনমনে বলে, হেসে নাও। আমিও বোঝাব। দেখিও। ঘণ্টাখানিক যেতে না যেতেই মেয়েগুলো নেমে আসে। রাখি ওদের লিডার। এসেই পাখিকে তাড়া দেয়। হু হু নে, উঠো। কোথায় যাব? কণ্ঠের স্বর খাদে নামিয়ে বলে পাখি। বাসর ঘরে। চমকে যায় পাখি। জীবনে যেন প্রথম শুনল এই কথাটা। আসবি নাকি সবাই মিলে কোলে তুলে নেব? একরোখা প্রশ্ন করে রাখি। পাখি ঘুম জড়ানো মাথাটা ইনার কাঁধে দিচ্ছে। আর ইনার বিরক্তি নিয়ে বারবার সরিয়ে দিচ্ছে। কারণ তার টিভি দেখতে মনক্ষুণ্ণ হচ্ছে। জড়িয়ে আসা কণ্ঠে বলে, কিসের বাসর, কার বাসর, কবে? আমি জানি না কিছু। আমি ইনার কাছে ঘুমাব। বলেই শানের মনোভাব বোঝার চেষ্টা করে পাখি। শান রাগী চোখে চেয়ে আছে ওর দিকে। মেয়েরা আর কোনো কথা না বলে পাখিকে ধরে মিলে নিয়ে যায়। আরে করছিস কি? ইনার কাঁদবে, আমিও থাকতে পারবো না ওকে ছাড়া, হাত পা ছুঁড়ে বলে পাখি। মূলত সে চাইছে শানকে খেপাতে। পাখিকে ওর ঘরে নিয়ে গিয়ে জোর করে নতুন আরেকটা ব্যাকলেস লেহেঙ্গা পরিয়ে দেয়। বেশ গর্জিয়াস করে সাজিয়ে দেয় রাখি। এক প্রকার ঠেলতে ঠেলতে নিয়ে যায় শানের ঘরে। পাখির ভিতর ভিতর কিরকম অনুভূতি হচ্ছে তা সে কাউকেই বোঝাতে পারছে না। দরদর করে ঘাম ঝরছে শরীর বেয়ে। রাখির দিকে করুণ দৃষ্টিতে তাকাতেই রাখি কানে কানে বলে, এনজয় বেইব। পাখির কান দিয়ে গরম ধোঁয়া বের হয় যেন। ঠেলে ঠুলে খাটের মাঝে নিয়ে বসিয়ে দেয় পাখিকে। পাখিকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ইনার টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে শানের কোলে। শান ওকে বুকে জড়িয়ে উঠে দাঁড়ায় ঘরে যাবে বলে। রাখি দ্রুত নেমে বলে, আমায় দিন, আমি শোয়াই দিই। শান কিছু না বলে রাখিকে দিয়ে উপরে উঠে যায়। রাখি রাহেলাকে ডেকে ইনার শোয়ানোর কথা বলে। তখন রাহেলা বলে, আমার ঘরে দিয়া আসো মা। আমার কাছে থাকলে কাঁদবে না। শান ভিড়ানো দরজাটা ঠেলে ভিতরে পা রাখে। তাজা ফুলের তাজা ঘ্রাণ নাকের কাছ আসতেই প্রাণ ভরে যায়। চারিদিকে সুবাসিত। চোখ পড়ে বেশ বর্ষর ঘোমটা টেনে খাটের মাঝখানে বসে থাকা পাখির উপর। দরজাটা খোলা রেখেই ভিতরে ঢোকে। পাখির বুক ধুকপুক করে চলেছে ইতোমধ্যে। অজানা অনুভূতিতে সারা শরীর কাঁপছে, ঠকঠক করে। শান ওর দিকে একবার চেয়ে কাবার্ড থেকে ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায়। এরপর এক প্রকার শব্দ করে দরজাটা লাগিয়ে দেয়। অন্তরাত্মা কেঁপে ওঠে পাখির। লেহেঙ্গা সমেত বিছানার চাদরটা খামছে ধরে। শ্বাস নেয়াই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। রাত হয়ে গেছে অনেকটাই। সবাই নিজ নিজ বাড়ি চলে যায়। রাখিও আর দেরি করে না, চলে যায় বাড়িতে। শান সোজা দ্রুত পায়ে পাখির দিকে এগিয়ে যেতেই দরবর করে বিছানা ছাড়ে পাখি। ঘোমটার আড়ালে বলে,
এসব কি ধরনের অসভ্যতা? এভাবে এগিয়ে আসার মানে কি? শান কণ্ঠে অধিক মাধুরতা মিশিয়ে বলে, কি করলাম আমি? তুমি ভয় নামছ কেন? অপরাধীর মতো পালাচ্ছ কেন? পাখি কাপা কাপা কণ্ঠে বলে, দেখুন, যতই আজ ফুলসজ্জা টজ্জা হোক না কেন, আমি মমটিয়েই এসবে মানসিকভাবে প্রস্তুত নই। আমি প্রস্তুত করে নিব, একরোখা জবাব শানের। পাখি জিহ্ব কেটে বলে, ছি। ও ছি চিৎকারে কিচ্ছু হবে না। পাখি বুঝতে পারে শানকে তখন খেপানো উচিত হয়নি, একদমই উচিত হয়নি। সুযোগ বুঝে পা টিপে টিপে দরজার কাছে এসে দরজা খুলতেই শান দ্রুত এসে দরজায় নিজের বলিষ্ঠ হাত রাখে। বন্ধ হয় দরজা। নিজের পিছনে এতটাই কাছে শান ঘুরতে গেলেই বুকের উপর মুখ থুবড়ে পড়ে যাবে সে। ভেবেই বুক যেন হাফরের মতো ওঠানামা করছে। কেউ কোনো কথা না বলে ওভাবেই চুপচাপ থাকে। পাখি আমতা আমতা করে বলে, ইনাহ তো আমায় ছাড়া ঘুমাতে পারে না, না? আজ যাই। শান্তস্বরে শান জবাব দে, ইনাহ ঘুমিয়েছে আরও ঘণ্টা খানিক আগে। ওহহ, ঘুমিয়ে গেছে? পিছনে ঘুরো, পাখির কথাকে উপেক্ষা করে বলে শান। কিন্তু পাখি ঘোরে না। অগত্যা শান মাথার উপর থেকে ওড়নাটা সরিয়ে দেয়। ব্যাকলেস লেহেঙ্গার কারণে পিঠোটা পুরোটাই উন্মুক্ত হয়ে যায়। পাখি স্তম্ভিত হয়ে খামচে ধরে লেহেঙ্গার কুচি। এরপর ওকে আকস্মাৎ কোলে তুলে নিয়ে বিছানায় বসায়। দুহাত কচলাচ্ছে পাখি মাথা নিচু করে। এটাই বোধহয় পৃথিবীর সবথেকে লজ্জাজনক পরিস্থিতি। শান সন্দিহান চোখে চেয়ে বলে, আমায় খেপাতে ভালো লাগে, না? খুব হাসছিলে তখন দেখলাম। এবার হাসি কোথায় গেল? আজ পুরো ডানা দুটোই কেটে দিব যে। বেশ মাধুর্য নিয়ে হাসে শান। পাখি মাথাটা কিঞ্চিত উঠিয়ে বলে, আপনি ভারী নির্লজ্জ। লজ্জা নারীর ভূষণ। বেহায়া লোক। শব্দ করে হেসে ওঠে শান। উঠে পাখির পিছনে গিয়ে বসে। একে একে প্রত্যেকটা অলংকার খুলে ফেলে আলতো হাতে। প্রতিটা স্পর্শ যেন পাখিকে নতুন এক পাখির সাথে পরিচয় করাচ্ছে। চোখ মুখ খিচে রেখেছে করুণভাবে। সেদিকে একবার চেয়ে শান হেসে ফেলে। এরপর পিছন থেকে জড়িয়ে নেয়। কাঁধে মুখ গুজে খুব মিষ্টি করে বলে, তুমি কি সত্যিই মানসিকভাবে অপ্রস্তুত? পাখি কিছু বলতে পারে না। চোখ বন্ধ করে রাখে লজ্জায়। লজ্জা, ভালো লাগা, আংশিক ভয়, নতুন কিছুর অনুসন্ধান সব মিলিয়ে যেন এক মিশ্র অনুভূতি। কাঁধে ঠোঁট ছুঁইতেই কেঁপে ওঠে পাখি। শান নিঃশব্দ হেসে কানে কানে বলে, যা আমার তা আমি নিতে জানি। তবে তুমি না চাইলে না। এবার চোখ তুলে তাকায় পাখি। শান ওকে নিজের দিকে ঘুরিয়ে বলে, ইচ্ছের বাহিরে কিচ্ছু করতে হবে না। তুমি যা চাইবে তাই হবে। শুধু আমায় ছেড়ে যেও না। আমি এবার ধোঁকা পেলে সত্যিই মরে যাব পাখি। যাও, ফ্রেশ হয়ে ঘুমাতে এসো। স্বাভাবিক স্বরে বলে শান। শানের চোখের দিকে একরাশ ভালোবাসা দেখে থমকে যায় পাখি। মনে পড়ে শানের তিক্ততায় ভরা অতীতের কথা। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে আসে পাখির। সকল জোরতা ভুলে শানের গলা জড়িয়ে ধরে। নিজেকে ভাসিয়ে দেয় অজানা গন্তব্যের ভেলায়। গলায় মুখ গুজে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। জীবন চলে যাবে তবু আপনাকে ছাড়ব না। শান আবেগাপ্লুত হয়ে পড়ে। সে ভাবতেও পারে না ভালোবাসা নামক জিনিসটা এভাবে তার জীবনে ধরা দেবে। নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে হচ্ছে শানের। নিজের সাথে পাখিকে শক্ত করে জড়িয়ে ধরে। আলু ভর্তা বানানোর প্ল্যান আছে? খড়খড়ে কণ্ঠে বলে ওঠে পাখি। মুচকি হেসে হাতের বাঁধন আলগা করে দেয় শান। দুগালে দুই হাত রেখে এগিয়ে যায় পাখির দিকে। গন্তব্য তিরতির করে কাঁপতে থাকা ওই অধর যুগল।
মুহূর্তেই বাধা হয়ে দাঁড়ায় দুজনের খাড়া নাক দুটো। দুজনেই হেসে ফেলে শব্দ করে। পাখির হাসতে থাকা মুখটা হঠাৎই নিজের কাছে নিয়ে আসে শান। হাসিটা মিলিয়ে যায় অন্য একজোড়া ঠোঁটের অন্তরালে। সকালের মিষ্টি রোদ মুখে পড়তেই চোখের পাতা পিটপিট করে পাখির। নিজেকে আবিষ্কার করে শানের উন্মুক্ত বুকের উপর। শান তখনও জাগেনি। মাথা তুলে শানের দিকে তাকায় পাখি। আজ থেকে এই মানুষটাকে ছুঁয়ে দেখার অধিকার তার, আগলে রাখার দায়িত্ব তার। কি থেকে কি হলো সবটা ভাবতেই যেন পাখি হেসে ওঠে। একটু পর উঠে শানের কপালে চুমু দেয় পাখি। ঘুম ভেঙে যায় শানের। ঘুম জড়ানো চোখে চেয়ে মুচকি হেসে পাখির দিকে তাকায়। শানের চোখের ভাষা ভীষণ লজ্জায় ফেলল পাখিকে। মাথা নুয়ে বুকের উপর রাখল। সকাল থেকে মুখ গোমরা করে সোফায় বসে আছে ইনাহ। কারোর সাথে কোনো কথা বলেনি। তার অভিযোগ কাল কেন মুন সাইন তার পাশে ঘুমায়নি? কেন তাকে মিথ্যে বলা হল? ইনাহকে ঘিরে রাখে পাখি, রাহেলা আর শান। সবাই এটা সেটা দিয়ে বুঝাচ্ছে কিন্তু কোনো কাজই হচ্ছে না। সরি বেবি, আর কখনো হবে না এমন। প্লিজ রাগ করো না, কাচুমাচু করে দাঁড়িয়ে কথাটা বলে পাখি। শান শান্ত চাহনিতে একবার পাখির দিকে তাকায়। কটমটে ও চোখের অভিযোগে চোখ নামিয়ে নিতে বাধ্য হয় শান। আজ আমরা ঘুরতে যাব মাম। তোমার ফেভারিট জায়গায়। যাবে আমার সাথে? চোখে মুখে একরাশ ইতিবাচক উত্তরের অপেক্ষায় প্রস্তাব রাখে শান। তবু ইনাহ কথা বলে না। চোখের কোণে জল থই থই। যেন পলক পড়লেই টুপ করে গণ্ড ভেজাবে। পাখি বেশ বুঝতে পেরেছে ইনাহ ভীষণ কষ্ট পাচ্ছে ভিতর ভিতর। রাগ দেখিয়ে শানকে সামন থেকে সরিয়ে দেয়। ইনাহর পায়ের কাছে বসে মাথাটা কোলে এলিয়ে দেয়। কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি যদি কথা না বলো আমি কেঁদে দেব। বাড়ি চলে যাব। ইনাহ আর রাগকে সচল রাখতে পারে না। পাখির মাথায় একটা চুমু দিয়ে বলে, কথা দাও আর কখনো আমায় ছাড়া থাকবে না? পাখি শানের দিকে একবার তাকিয়ে ইনাহকে আশ্বস্ত করে, আর কখনো তোমায় ছেড়ে থাকব না। প্রমিজ। ইনাহ খুশিতে গলা জড়িয়ে ধরে। এতক্ষণ পুরো ঘটনা প্রত্যক্ষ করলেন রাহেলা। ব্যাপারটা মোটেও তার কাছে সুবিধের মনে হচ্ছে না। এমন চললে তো শান পাখির মাঝে দূরত্বের তৈরি হবে আর যেটা তাদের আগত ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। তাই তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক ইনাহকে তিনি বোঝাবেন। পাখি রাহেলা মিলে সকলের জন্যে সকালের খাবারের ব্যবস্থা করে। সকালের ওই ঘটনার পর থেকে আর চোখে পড়েনি শান। বাকি টুকটাক কাজ রাহেলাকে বুঝিয়ে ঘরে এসে শানকে খুঁজে পাখি। কোথাও নেই। হঠাৎই দরজা লাগানোর শব্দে চমকে পিছনে ফেরে পাখি। কি হলো, দরজা কেন লাগালেন? অবাক হয়ে প্রশ্ন করে। শান্ত ভঙ্গিতে পাখির দিকে চেয়ে শান জবাব দেয়, সেই কখন থেকে অপেক্ষা করছি। বলেছি। তবুও। পথ ছাড়ুন, নিচে চলুন। খাবেন? খাবো তো। শানের কথার মাঝে দুষ্টুমির রেশ। মাথা তুলে তাকিয়ে পাখি লাজুক স্বরে বলে, আপনি খুব দুষ্টু। সরুন। পাশ কাটিয়ে চলে যেতেই ডান হাতটা টেনে একদম নিজের কাছে নিয়ে আসে শান। পিছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে। ঘর্মাক্ত ঘাড়ে মুখ গুজে দেয় গভীরভাবে। প্রতিটা স্পর্শই অন্য অনুভূতির জানান দিচ্ছে। শানকে সরিয়ে দিতেই স্পর্শের গভীরত্ব আরও বেড়ে যায়। কাঁধের উপর লম্বা চুলের ঢিলে খোপাটা খুলে দেয় শান। ঘন ঘন শ্বাসে ঘ্রাণ নেয় সে চুলের। অন্যরকম মাদকতার ছোঁয়ায় পাগলপ্রায় শানের তনুমন। হাতের বাঁধন হালকা হতেই পাখি সরে আসে। কি পাগল রে বাবা! অবাক হয়ে বলে পাখি।
শান আবার হাতটা টেনে আনে নিজের কাছে। ঘোরলাগা সে দৃষ্টি উপেক্ষা করতে পারে না পাখি। গালের কাছে হাতের আলতো স্পর্শ দিয়ে শান বলে, সত্যি কি মাম্মামের সাথে থাকবা? চকিতে মাথা তুলে পাখি শানের চোখের দিকে তাকায়। কেমন যেন অসহায়ত্ব ফুটে ওঠে ও চোখ মুখে। কি করব? ও তো মানবে না। জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বলে পাখি। জানি না। গম্ভীরভাবে পাখি অস্ফুট স্বরে বলে, রাত হোক, দেখা যাবে। এখন ছাড়ুন। অনেক কাজ পড়ে আছে আমার। খুব পালাই পালাই করছো না? অভিমানের সুর শানের কণ্ঠে। একগাল হেসে পাখি জবাব দেয়, কাজ আছে বললাম না। ওকে, বলেই পাখিকে ছেড়ে দেয় শান। সেই সকালবেলা শান বেরিয়ে গেছে। আর ফেরেনি। দুপুরে খেতেও আসেনি। ফোনও ধরছে না। ভীষণ দুশ্চিন্তা হচ্ছে পাখির। নিজে থেকেই ফোন দেয়। রিং হচ্ছে অথচ ধরছে না। এভাবে কয়েকবার চলার পর ব্যর্থ হয়ে পাখি থম মেরে বসে থাকে। এদিকে ইনাহ সকাল থেকে আর কাজ ছাড়া করছে না পাখিকে। পাখি যেখানে যেখানে যাচ্ছে সেও পিছু পিছু যাচ্ছে। যেটা দেখে বেশ হাসি পায় পাখির। ইনাহকে সোফায় বসিয়ে বলে, বিকেল তো হয়ে এলো, নাস্তা করতে হবে না? মম। খিদে লেগেছে মুন সাইন। তাহলে এখানে বসো, আমি কিছু করে নিয়ে আসি। বলেই দরজার দিকে একবার তাকায় পাখি। এই বুঝি শান চলে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে চলে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয় তবু শানের দেখা মেলে না। আনমনে ভাবতে থাকে, এত সামান্য ব্যাপার নিয়ে এত রাগ কে করে রে ভাই? তখন কাজ ছিল বলেই তো। পাখির ভাবনার মাঝেই শান চলে আসে। ইনাহর ঘরে ঢুকে ঘুমন্ত ইনাহকে একবার ভালো করে দেখে কপালে চুমু এঁকে চলে যায়। পাখি হা করে শুধু চেয়ে থাকে। এমন একটা ভাব করে যেন পাশে আর কেউই ছিল না। পাখি গজ গজ করে শানের পিছু পিছু ওর ঘরে চলে যায়। সারাদিন কোথায় ছিলেন? রাগী কণ্ঠে প্রশ্ন করে পাখি। শান কোনো জবাব না দিয়ে শার্টের বোতাম খোলা শুরু করে। পাখি বুঝতে পারে রেগে বোম হয়ে আছে শান। দ্রুত এগিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। হাত সরিয়ে বোতাম খুলতে খুলতে বলে, এত রাগ কিসের, শুনি তো? শান অপলক চোখে পাখির দিকে চেয়ে ভাবে, তোমার উপর কেন রাগ করে থাকা যায় না বলো তো? কি হলো, কিছু বলছেন না যে? এক হাতে পাখির কোমর জড়িয়ে ধরে শান। গম্ভীর গলায় জবাব দেয়, রাগ করলেই বা কি? বাব্বা, এত অভিমান! তখন তো ব্যস্তই ছিলাম। আর এখন? বলতে বলতেই মুখটা এগিয়ে আনে পাখির কাছে। ইনা, বলতেই শান চট করে ছেড়ে দেয় পাখিকে। দরজার দিকে নজর ফেলে বুঝতে পারে কেউ নেই সেখানে। আর সেই সুযোগে পাখি হাসতে হাসতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। শান সেদিকে চেয়ে মুচকি হেসে ভাবে, জীবনে অনেকটা পথ একসাথে হাঁটা বাকি। তাই কি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি? তোমায় আমি অনেক ভালো রাখব পাখি। গভীর রাত। চারদিক শুনশান। রাস্তার ধারের দুয়েকটা দোকান খোলা থাকলেও তাতে তেমন জাঁকজমকতা নেই। ঘুমন্ত শানের শরীর ঘামে ভিজে একাকার। মুখে শুধু অস্পষ্ট গঙ্গানির শব্দ। ধরফরিয়ে বিছানায় উঠে বসে হফাতে থাকে। সাইডে রাখা পট খুলে পানি খেয়ে নেয়। যেন কতকালের তৃষ্ণার্ত সে। বুকে হাত চেপে খানিক পূর্বে দেখা দুঃস্বপ্নের কথা ভাবতে থাকে। এটা কি করে সম্ভব? এরকম কিছু ভাবতেই কেমন যেন ছটফট করে বুকের ভেতর। দরজা খুলে বাহিরে আসে শান। পাখিদের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢোকে। কেমন নিষ্পাপ লাগছে পাখির মুখটা। ধীর পায়ে এগিয়ে যায় পাখির দিকে। সন্তপনে শুয়ে পড়ে পাশের ফাঁকা ছোট্ট জায়গায়।
দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে পাখিকে। কাঁধে মুখ গুজে জড়িয়ে আসা কণ্ঠে বলে, আমি তোমায় ছেড়ে থাকতে পারব না। দেখা স্বপ্নটা যেন স্বপ্নই হয় পাখি। ঘুম ভেঙে যায় পাখির। পেটের দিকে তাকিয়ে দেখে দুটো হাত বেঁধে রেখেছে তাকে। কাঁধের উপর কারো অস্পষ্ট আকুতি, সাথে গরম নিঃশ্বাস। পাখির বুঝতে অসুবিধা হয় না মানুষটা কে হতে পারে। শানের হাতের উপর দুহাত চেপে চাপাস্বরে ভয়ার্ত গলায় বলে, কি হয়েছে আপনার? পাখির ঘুম ভেঙে যাওয়ায় উঠে বসে শান। পাখিও বসে সাথে সাথে। মুখোমুখি বসে শানের গালে হাত রেখে বলে, কি হয়েছে? এত ঘেমেছেন কেন? বলুন না প্লিজ। শান স্থির দৃষ্টি মেলে চেয়ে থাকে পাখির দিকে। হুট করে পাখিকে জড়িয়ে ধরে বলে, আমার কেন যেন মনে হয় আমি কোনো ভুলে ডুবে আছি। এই স্বপ্নটা ইতপূর্বে বহুবার দেখেছি। আজকের মতো ভয়ানক ছিল না পাখি। আমায় একা করে যেও না। আমি আর। বলতে বলতে কেঁপে ওঠে শানের গলা। পাখি বেশ বুঝতে পেরেছে শান কোনো দুঃস্বপ্ন দেখেছে। মাথার চুলে হাত বুলিয়ে বলে, এরকম কখনো মনে করবেন না। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। শানের কপালে গাঢ় চুম্বন এঁকে বলে, আমার কিছু বলার ছিল ডাক্তার সাহেব। শান নিজেকে ধাতস্থ করে বলে, কি? আমার কেন যেন মনে হয় আপনার জানার মাঝে কিছু ভুল আছে। আপনার মাকে আমার কখনোই খারাপ মানুষ বলে মনে হয় না। চট করে পাখিকে ছেড়ে দেয় শান। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ট্রাউজারের পকেটে হাত রেখে বিপরীতমুখী হয়ে জবাব দেয়, উনি কখনোই ভালো মানুষ ছিলেন না আর না এখন আছেন। উনি মুখোশ পরিহিতা ভদ্র রমণী। পাখি আর কিছু না বলে শানকে পিছন থেকে জড়িয়ে ধরে। পিঠে মুখ গুজে বলে, আচ্ছা ঠিক আছে বাদ দিন এসব। এবার কি এখানে ঘুমাবেন নাকি ঘরে যাবেন? শান বুকে রাখা পাখির হাত দুটো টেনে হাতের পিঠে চুমু দিয়ে বলে, নিজের ভালো থাকার পূর্বে ইনাহর ভালো থাকাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট পাখি। ও আমার পৃথিবী। শানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফি। গত কতগুলো দিন সে গ্রামে কাটিয়েছে। ছুটি নিয়েছে মাত্র 3 দিনের। অথচ 3 দিন কবেই পেরিয়ে গেছে। শান আগাগোড়া ভালো করে পরখ করে বলে, তা এতদিন কি করলি গ্রামে? ভাইয়া, মা অসুস্থ হয়ে গেছিল। রিনরিনে কণ্ঠে জবাব দেয় রাফি। মায়ের কথা শুনতাই শানের চোখমুখে থমথমে ভাব চলে আসে। অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, মাকে খুব ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, খুব ভালোবাসি। মায়েরা খুব ভালো হয় বলেই তো ভালো না বেঁচে থাকা যায় না, বলেই শানের মুখের দিকে তাকায় রাফি। পাখি রান্নাঘরে কাজ করছে তবুও কোথাও যেন মনোযোগটা শান আর রাফির কথার মাঝে রয়ে যায়। রাফির কথায় শান ওর দিকে তাকায়। মনে পড়ে যায় নিজের মায়ের সাথে কাটানো সুখের মুহূর্তগুলো। যা, নাস্তা করে রেডি হয়ে আয়। হসপিটালে যাব। স্বাভাবিক স্বরে বলে শান। রাফি চলে যেতেই আবার বলে, শোন, তোর ভাবিকে বল নাস্তা দিতে। শানের কথায় রাফি বড় বড় চোখে তাকায়। বিড়বিড় করে বলে, ভাবি? হুম মম, তোকে কতবার ফোন করেছিলাম। উঠাইছিস? কোনো ভাবি, ভাইয়া? পাখি। খুশিতে ঝলমলিয়ে ওঠে রাফির চোখমুখ। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এতক্ষণ শানের কথা শুনে পাখি বুঝতে পারে মনের কোথাও না কোথাও এখনো মায়ের জন্যে শানের মনে অনুভূতি জীবন্ত। অনেক ভাবনার মাঝেই রাহেলা রান্নাঘরে ঢোকে। বৌমা, রান্না শেষ? হ্যাঁ চাচি, শেষ, হাস্যজল মুখে বলে পাখি। নিজের কথা শেষ করে আবারও কাজে মনোযোগ দেয়। হঠাৎ কাজ থামিয়ে বলে, চাচি আজ আমার কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। যেহেতু এখন আমি এ বাড়ির বউ, এটুকু অধিকার তো আমার আছে, তাই না?
পাখির কথায় থমকে যায় রাহেলা। সে বেশ বুঝতে পারে পাখি এখন কি জানতে চাইবে। পাখির দিকে মুখ ফিরিয়ে বলে, আমি জানি মা, তুমি কি জানতে চাও। প্লিজ চাচি, না করবেন না। আমার জানাটা খুব জরুরি। আমি আর উনাকে কষ্ট পেতে দেখতে পারবো না চাচি। উনি ভীষণ ভয় থাকেন এই একটা কারণে। ইনাহকে রেডি করিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয় পাখি। তার মন খুব চঞ্চল আজ। শুধু সময় গুনছে কতক্ষণে স্কুলে যাবে, স্কুল ছুটি হবে আর কতক্ষণে কাঙ্ক্ষিত মানুষটার সাথে দেখা হবে। সবটাই যেন সময়ের উপরই আজ নির্ভর করছে। আর সময়টাই যেন কাটতে চাইছে না। দোতলা বিশিষ্ট সুন্দর ছিমছাম নীল রঙের একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে পাখি। বাম হাতে ইনাহর হাত শক্ত করে ধরে রাখা। অগণিত প্রশ্নের উত্তর জানার কৌতূহল, কিছুটা নতুন অভিজ্ঞতার পূর্বাভাস কিংবা বড় কোনো লুকানো রহস্য জানার আগ্রহ, নানা ধরনের অনুভূতির সংমিশ্রণে ঠায় দাঁড়িয়ে আছে পাখি। রাফিকে বিদায় জানিয়েছে 10 মিনিট আগে। ভিতরে এক পা রাখার সাহস জোগাতে 2 পা পিছিয়ে আসতে হচ্ছে। রাফি পৈপি করে বলে গেছে এত বড় কাজটা না করতে। কিন্তু শোনেনি পাখি। শুনবেই বা কি করে, ভালোবাসার মানুষের কষ্ট কেউই সহ্য করতে পারে না, আর সেখানে এত বড় যন্ত্রণা। মুন সাইন হাত ধরে নিজের দিকে টানে ইনাহ। সম্বিত ফিরে পাখি চেয়ে থাকে ইনাহর দিকে। একটু ঝাঁকিয়ে বলে, তুমি ভিতরে কেন যাচ্ছ না, চলো না। এটা তো দিদার বাড়ি। তুমি জানো আমার দিদা, বেস্ট দিদা। আমায় কত আদর করে। আর দাদু তো সারাদিন আমায় কত ভালোবাসে। ইনাহর কথায় ভাবনায় পড়ে যায় পাখি। ডাক্তার সাহেবের কাছে এতটা খারাপ তিনি, অথচ বাকি সবাই বলে তার গুণের শেষ নেই। এর কারণ তো কিছু একটা আছেই। আমায় জানতেই হবে। আমার ডাক্তারকে আমি আর কষ্ট পেতে দেব না। ভেবেই ইনাহর হাত ধরে বুকে সাহস সঞ্চার করে বাড়ির ভিতরের দিকে পা রাখে পাখি। সকালবেলা পাখির প্রশ্নের কাটকাট জবাব দিয়েছে রাহেলা, আমাদের শানবাবা তোমায় যা বলেছে সব ভুল বলেছে। ম্যাডামের মতো মানুষ এ জগতে দ্বিতীয় জন আছে বলে মনে হয় না। এর থেকে বেশি কিছু তোমায় বলতে পারবো না। বাকিটা জেনে নেয়ার দায়িত্ব তোমার। আর শানবাবাকে এই ভুল থেকে বের করে আনার দায়িত্ব তোমার মা। চাচি, আমায় সবটা জানতে হবে। দয়া করে বলুন প্লিজ, অনুনয়ের স্বরে বলে পাখি। রাহেলা সবজি কাটতে কাটতে বলে, মাগো, সবার কিছু না কিছু দায়িত্ব থাকে, যেটা নিজেকেই সঠিকভাবে পালন করতে হয়। আমার দায়িত্ব এটুকুই যে তোমাকে তোমার প্রশ্নের উত্তরের রাস্তা অবধি দেখানো। বাকিটা যে তোমাকেই খুঁজে নিতে হবে। এর অবশ্যই কারণ আছে। আমি সবটা উত্তর জানালে তুমি আমার কথা বিশ্বাস করবে না। শুধু এটুকু বলি, রাফি তোমায় ওই বাড়ি অবধি পৌঁছে দেবে। পাখি আর মোটেও কালক্ষেপণ করতে চায়নি। তাই তো স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই চলে আসে শর্মিলা বেগমের বাড়ি। এ পথ যে অনেকটা কণ্ঠকময় তা আর পাখির অজানা নয়। দাদু ভাই, উচ্ছ্বসিত কণ্ঠে ডাকে ইনাহ। ভর দুপুরের ভ্যাপসা গরমে কোথাও বের হওয়ার জো নেই। তাই ঘরে বসে বসেই এসির ঠান্ডা হাওয়াকে প্রাধান্য দেন খান সাহেব। সামনে তার 40 ইঞ্চির বোকা বাক্সটা অনর্গল বকবক করেই চলছে। ষাটোর্ধ্ব খান সাহেব একসময় নিযুক্ত ছিলেন আর্মির অফিসার পদে। রিটায়ার্ড হওয়ার পর এখন ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে। তবুও কোথাও বয়সের বিন্দুমাত্র রেশ তার শরীরকে ছুঁতে পারেনি। এখনও আর 5টা নওজোয়ান তার কাছে ডাল ভাত। ইনাহর কণ্ঠে চমকিত হয়ে মাথা ঘুরিয়ে নেন খান সাহেব। মরুর আকাশে এক পশলা বৃষ্টির মতো হাসি ফুটে ওঠে তার চোখে মুখে। নিমিষেই সব বিরক্তি ছুটে যায়। ঠোঁট প্রশস্ত করে 2 হাত বাড়িয়ে দেয়। ইনাহ পাখির থেকে দৌড়ে ছুটে যায়। এদিকে দুপুরের রান্নার কাজে ব্যস্ত শর্মিলার কানে যেন ইনাহর গলার স্বর এক আকাশ পরিমাণ খুশি বয়ে আনে।
খুন্তি হাতেই হন্তদন্ত হয়ে বের হয়ে আসেন। পিছন পিছন চলে আসে রানু, আব্দুল্লাহ আর রাহেলার মেয়ে। খান সাহেব যখন কর্মরত ছিলেন তখন শর্মিলা নিজের একাকিত্বের সঙ্গী হিসেবে সন্তানের দুঃখ ভুলতে রানুকে নিজের কাছে রাখেন। ইনার দিক থেকে চোখ ফিরিয়ে সদর দরজার কাছে চোখ রাখেন শর্মিলা। একজোড়া উৎসুক চোখ চেয়ে দেখছে তাদের মিলন মেলা। এগিয়ে আসে পাখির দিকে। শর্মিলা বেগম বুঝতে পারেন না এই মুহূর্তে তার কি অভিব্যক্তি প্রকাশ করা উচিত। আগাগোড়া পরখ করে তিনি দ্বিধান্বিত হয়ে পড়েন। আসসালামু আলাইকুম মা। শান্ত কিন্তু ধারালো একটা কণ্ঠস্বর কানে ভেসে আসে শর্মিলার। শেষের সম্বোধনটা যেন বুকের বাপাশে কোথাও নতুন করে চিনচিনে ব্যথার পাল তুলে দেয়। কয়েক মুহূর্ত তিনি চোখের পাতা দুটোকে বিশ্রাম দেন। খুব ধীরে চোখ খুলে স্পষ্ট স্বরে বলে ওঠেন, মা। কত পরিচিত অথচ কতখানি আকুল তোমার ডাক। কি কপাল আমার, ছেলের কণ্ঠে মা ডাক শোনার জন্যে হাহাকার করে বুক, অথচ ছেলের বউ এসে। বড় মা, ভাবিকে এভাবেই দাঁড় করিয়ে রাখবা? রানুর কথায় কণ্ঠে ভাটা পড়ে শর্মিলার। খুন্তিটা রানুর হাতে দিয়ে চোখের কোনা দুটো সাবধানে মুছে নেন। স্থির দৃষ্টিতে চেয়ে বলেন, ভিতরে আসো। ভিতরে প্রবেশ করেই খান সাহেবকে সালাম জানায় পাখি। জবাব জানিয়ে হৃদয়ে সামান্য ভাঁজ ফেলে শর্মিলার দিকে তাকায় তিনি। শর্মিলা চোখের ইশারায় আশ্বস্ত করে বলেন, বৌমা। চকিতে তাকিয়ে থাকে পাখি। যেন ডাকটা তার মুখের জন্যেই আল্লাহ তৈরি করেছেন। পাখিকে অবাক বিস্ময়ে কিছুক্ষণ আগাগোড়া দেখে খান সাহেব হন্তদন্ত হয়ে বলেন, আসো মা আসো, বসো বসো। এই রানু বউ মা প্রথমবার আসলো আমাদের বাড়ি। দাঁড়িয়ে দেখছিস কি? যা মিষ্টি নিয়ে আয় দৌড়া। এখনই আনছি বাবা। নিজের জন্যে এত উৎকণ্ঠা দেখে বেশ অবাক হয় পাখি। পুলকিত হয়ে বারণ করে, আমায় নিয়ে এতটা ব্যস্ত হবেন না। আমার খুব অস্বস্তি লাগছে। বেশ বিব্রতকর অবস্থা পাখির চোখে মুখে। যা নজর এড়ায় না শর্মিলা। বাসায় বলে এসেছ? না মানে আমি স্কুল থেকে আর কি, রিনরিনে স্বরে অর্ধকথায় থেমে যায় পাখি। স্বামীর বিনা অনুমতিতে এভাবে আসা ঠিক হয়নি। এ বাড়ির কথা শুনলে তোমার সাথে অনেক ঝামেলা হতে পারে। স্থির দৃষ্টিতে চোখ মেলে কথাগুলো বলেন শর্মিলা। কাচুমাচু করে পাখি জবাব দেয়, আমার কিছু কথা ছিল মা, যেগুলো জানা আমার খুব জরুরি। তুমি রেস্ট করো। এসেছ, দুপুরে খেয়ে যেও। মা প্লিজ, অনুনয়ের স্বরে বলে পাখি। থমকে যায় শর্মিলা। খান সাহেবের দিকে তাকাতেই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে ইনার হাত ধরে উপরে চলে যায়। রানুও চলে যায় রান্নাঘরে। পাখি চট করে শর্মিলার দুই হাত ধরে বলে, আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে মা। কিন্তু কোনো একটা কারণে তিনি আপনাকে মানতে পারছে না। কি সে কারণ মা? আমায় বলুন। তার এই চাপা কষ্ট আমার সহ্য হয় না। ছেলের মনের কথা তিনি বোঝেন। তবুও আজ পাখির মুখে শুনে মনের মাঝে হাহাকারটা বেড়ে যায় দ্বিগুণ। শান্ত তোমায় সবটা বলেই দিয়েছে মা, তাহলে? আমার মনে হয় উনার কোথাও ভুল হয়েছে মা। উনার জানার মাঝে ভুল আছে। আমি সঠিকটা জানাতে চাই উনাকে। মুচকি হেসে ওঠে শর্মিলা। মুহূর্তেই সে হাসি মিলিয়ে যায় ঠোঁটের কোণে। তাকাতেই চোখ আটকে যায় দরজায় দাঁড়িয়ে থাকা শানের দিকে। শান এক দৃষ্টে আগুন চোখে তাকিয়ে থাকে পাখির দিকে। পাখি শর্মিলার দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতেই বুকে ধক করে ওঠে। দুটো শুকনো ঢোক গিলে সন্তপনে দাঁড়ায়। এগিয়ে যায় শানের দিকে। কটমটে দৃষ্টিতে শান নজর ফেলে শর্মিলার দিকে। এই প্রথম এ বাড়ির চৌকাঠে পা রেখেছে শান। চোখ ভরা জল নিয়ে শর্মিলা চেয়ে থাকে ছেলের দিকে। দৃষ্টি উপেক্ষা করে পাখির হাত চেপে ধরে শান। টেনে নিয়ে আসে দরজার দিকে।
কি ভেবে থেমে যায় সে। ইনাহ, জোরে চিৎকার করে ইনাহকে ডাকে। কেঁপে ওঠে পুরো বাড়ি। অন্তরাত্মা সমেত কেঁপে ওঠে পাখি। ইনাহ এখানে থাকুক না আজ, শান্তকণ্ঠের অনুরোধ শর্মিলার। বজ্রকণ্ঠে জবাব দেয়, ইনাহকে দেখে রাখার মতো ক্ষমতা আছে আমার। শানের কর্কশ গলার স্বরে উপর থেকে খান সাহেবের হাত ধরে নেমে আসে ইনাহ। ড্রেস ছাড়িয়ে নর্মাল ড্রেসে সে ফ্রেশও হয়ে গেছে কিছুক্ষণ আগেই। তা ইনাহর চোখ মুখে পানির ফোঁটা দেখেই বোঝা যায়। শান একবার খান সাহেবের দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে ডাকে ইনাহকে। ইনাহ, চলে আসো, রাইট নাও। আমি দিদার কাছে থাকব আজ, সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে বলে ইনাহ। শান অবাক হয়ে যায় ইনাহর এমন আচরণে। শর্মিলাকে জড়িয়ে পাখিকে উদ্দেশ্য করে বলে, ও মুন সাইন, আমি আজ এখানে থাকি না প্লিজ। ইনাহর কথায় পাখি জিহ্বায় শুকনো ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাওয়ার পূর্বেই শান ওকে টেনে নিয়ে আসে বাড়ির বাহিরে। গাড়ির দরজা খুলে ভিতরে বসতে বলে। অপর পাশে গিয়ে ড্রাইভিং সিটে বসে শান। ফুল স্পিডে গাড়ি চালিয়ে দেয় কোনো কথা ছাড়াই। অবাক চোখে ভয়ে ভয়ে তাকায় পাখি। শানের রাগের কাছে কিছু বলার মতো সাহস তার হচ্ছে না। দ্রুত গাড়ি চালিয়ে চলে আসে বাড়িতে। আবারও পাখিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দরজা খুলে বের করে আনে ওকে। হাত চেপে ধরে উঠে যায় সোজা উপরে। রাহেলার বোঝার বাকি নেই পানি অনেক দূর গড়িয়ে গেছে। আহত স্বরে দীর্ঘশ্বাস ছেড়ে চলে যান তিনি। কার সাহসে ও বাড়ি গেছ? শান্তস্বরে প্রশ্ন করে শান। একবার শানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয় পাখি। নখ খুঁটতে খুঁটতে বলে, আমি, মানে? বলো, আবার প্রশ্ন করে শান। এত শান্ত সে স্বর অথচ খুব ভয়ানক। ঝড়ের পূর্বাভাস যাকে বলে। স্কুল শেষে গেছিলাম আমতা আমতা করে বলে পাখি। ও বাড়ি যাওয়ার আগে একটি বারও আমার কথা মনে হলো না তোমার? দাঁতে দাঁত পিষে রাগ দেখিয়ে বলে শান। পাখি এগিয়ে শানকে শান্ত করার চেষ্টা করে বলে, আপনি প্লিজ শান্ত হন। আমরা তো ভালোভাবে বসে কথাগুলো বলতে। ভালোভাবে বসে? চোখ মুখ কুঁচকে বলে শান। স্বগতোক্তি করে বলে, পাখি সামনে থেকে সরো। রাগের মাথায় কি করে বসব নিজেও জানি না। সরো। মুখটা থমথমে করে পাখি জবাব দেয়, মারবেন? থেমে যায় শান। মুখ থেকে যেন রাগের কালো মেঘটা সরে যায় পাখির এই একটি মাত্র কথাতে। এক হাত টেনে বুকের সাথে জড়িয়ে শান বলে, আমি অনেক কিছু হারিয়েছি এ জীবনে। আর কিছু হারাতে পারব না। তোমাকে হারাবার কথা ভাবতেও পারি না। এক মুহূর্তের জন্যেও তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতে পারি না আমি। তুমি আমার সেই আসক্তি যার নেশায় আমি আসক্ত। আমি চাই না তুমি ওই মহিলার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে পাখিকে পাশে সরিয়ে রেখে চলে যায় শান। হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে পাখি। বিকেল গড়িয়ে যায় তবু শানের দেখা মেলে না। কয়েকবার ফোন করলে কেটে দিয়েছে শান। বুঝতে পারে পাখি, শান ভীষণ রেগে আছে। রাগ ভাঙানোর জন্যে কি করা উচিত ভাবতে থাকে। সন্ধেবেলা রান্নাঘরে রাহেলাকে এ টু জেড সব কথা বলেছে পাখি। এরপর থেকে ভীষণ চিন্তিত রাহেলার সাথে একরাশ হতাশা। শান বাবা কি কোনোদিনও সত্যিগুলো জানতে পারবে না? শানের কাছে আবার ফোন করে পাখি। সোজাসুজি উত্তর দেয়, দেরি হবে। মুখ গোমরা করে বসে থাকে পাখি। আচমকাই একটা অদ্ভুত বুদ্ধি মাথায় আসে। মুহূর্তেই লজ্জায় কুঁকড়ে যায়। পরক্ষণে ভাবতে থাকে, আমারই তো। কাবার্ড থেকে পাতলা ফিনফিনে জর্জেটের লাল শাড়িটা বের করে পাখি। বিয়েতে রাখি এটা সিক্রেট গিফট হিসেবে দিয়েছিল। ভাবতেই লজ্জার লাল আভা গালে ফুটে ওঠে।
বেশ পরিপাটি করে সেট করে নেয় শরীরের সাথে। আয়নার সামনের টুলটা টেনে নিয়ে গাঢ় করে কাজল দেয় চোখে। লাল টকটকে রংটা ঠোঁটে রাঙিয়ে নেয় গাঢ় করে। পাউট করে হেসে ফেলে মুহূর্তেই। লম্বা মসৃণ চুলগুলো ছেড়ে দেয় পিঠের উপর। দাঁড়িয়ে পা থেকে মাথা অবধি দেখে নেয়। শব্দ করে হেসে ফেলে পাখি। ঘরে কয়েক রঙের মোম জ্বালিয়ে দেয় পাখি। এরপর লাইটটা অফ করে ঘড়ির দিকে তাকায়। 11টা। এতক্ষণে তো আসা কথা। ভাবতে ভাবতে জানলার কাছে এগিয়ে যায় পাখি। তখনই বাড়ির ভিতরে ঢোকে শানের গাড়ি। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তড়িঘড়ি করে নিজেকে আরেকবার দেখে নেয়। মিনিট 5 মাঝেই শান ঘরে ঢোকে। দরজা ঠেলে ভিতরে ঢুকে থ হয়ে যায়। নাকি আসে কড়া লেডিস পারফিউমের সুঘ্রাণ। চারিদিকে লাল নীল মোমের আলোয় জ্বলজ্বল করছে। একবার চোখ বুলিয়ে হাতের ফোন, গাড়ির চাবি, ওয়ালেট সবটা দরজা পাশের ওয়ার্ড্রবের উপরে রাখে। বিছানায় বসে মোজা জোড়া খুলতে খুলতে চারিদিকে আবার চোখ বুলিয়ে নেয়। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে ড্রেস নিয়ে চলে যায় ওয়াশরুমে। পাখি বেলকনি থেকে আর চোখে সেসব দেখছে। কিছুক্ষণ পর গোসল সেরে মাথা মুছতে মুছতে বের হয় শান। তড়িৎ গতিতে পাখি সামনে গিয়ে দাঁড়ায়। হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে মাথা মুছে দেয়। শান চোখ মেলে তাকায় ওর দিকে। মাথা থেকে পা অবধি দেখে নজর গিয়ে আটকে লাল রঙের পুরু আস্তরণে আচ্ছাদিত ঠোঁটের উপর। পাখি সেদিকে আর চোখে তাকিয়ে শানের মনোভাব বোঝার চেষ্টা করে। শানের দৃষ্টি এবার থামে কোমরের কাছের উন্মুক্ত জায়গায়। ফট করে চোখ সরিয়ে চলে আসে শান। ব্যাপারটা মোটেও ভালো লাগল না পাখির। ঠোঁট উল্টিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে থাকে। শান চুলগুলো ডান হাতের 5 আঙ্গুলে ব্রাশ করতে করতে বলে, ঠোঁটের ওই রং সরাও। কি বিশ্রী দেখাচ্ছে। আর এত সিডিউস করার দরকার নাই। পাখি চমকে তাকায় শানের দিকে। নজর এদিক সেদিকে করে পাখি অন্যত্র চলে যেতেই হাত টেনে ধরে শান। খুব ধীরে টেনে আনে নিজের কাছে। এক হাতে কোমর জড়িয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ঘষে ঠোঁটের রংটা উঠিয়ে দিতে দিতে বলে, তুমি এমনিই অনেক সুন্দর। বৃদ্ধাঙ্গুলে মাখানো রংটা কোমরের খোলা জায়গায় মুছে বলে, এসবের কোনো দরকার নাই। আপনি যে রেগে আছেন আমার উপর, তাই ভাবলাম, মিনমিন করে বলে পাখি। বেশ সাবলীলভাবে জবাব দেয় শান, আমার রাগ ভাঙানোর জন্যে তোমার এই খোলা চুল আর শাড়িটাই এনাফ। এসব রংচঙ্গের দরকার নাই পাখি। আর সবথেকে বড় কথা আমি রেগে নেই। শান্ত চাহনিতে তাকায় পাখি। দুপাশের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কপালে ঠোঁট ঠেকিয়ে শান বলে, খুব ভালোবাসি। চোখ বন্ধ রেখে মুচকি হেসে ওঠে পাখি। কত সাধারণ একটা বাক্য অথচ শানের কণ্ঠে কতই না শ্রুতিমধুর শোনায় তার কাছে। আবেশে গালের উপর রাখা শানের ডান হাতটায় ঠোঁট ছুঁয়ে পাখি জবাব দেয়, আমার কিছু চাই ডাক্তার সাহেব। কি? কথা দিন। দিল ম। আমি চাই আপনি মায়ের সাথে একটি বার কথা বলুন। তার থেকে সবটা শুনুন। পাখির কথায় সরে যায় শান। পিছু ফিরে চিরুনিটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। মাথায় চিরুনি চালিয়ে বলে, এটা তোমার কেমন আবদার পাখি? অন্য কিছু চাও? আমি মা নামক মানুষটাকে মুছে ফেলেছি 16 বছর আগে। যদি বলি আমার ভালোবাসার আবদার। থেমে যায় শান। হাত যেন অচল হয়ে উঠছে। কিছুক্ষণ আয়নায় তাকিয়ে দেখে পিছনে দাঁড়ানো পাখির প্রতিবিম্বের দিকে। চিরুনিটা টেবিলে রেখে পিছু ফিরে বলে, ওকে। শুধুমাত্র তোমার জন্যে আমি তার সাথে দেখা করব। তবে মনে রেখো, তার জন্যে জমানো ঘৃণা একরত্তিও কমবে না। খুশিতে ঝলমলিয়ে ওঠে পাখি। কাল বিলম্ব না করেই শানের বুকে ঝাঁপিয়ে পড়ে। শান টাল সামলাতে পিছনে ড্রেসিং টেবিলের ড্রোয়ারে পা ঠেস দেয়। আরে আস্তে পড়ে যাবা,
পাখির চুলে হাত বুলিয়ে বলে শান। পাখি আরো শক্ত করে চেপে ধরে শানকে। অস্ফুটস্বরে বলে, আপনি আছেন না, এমন করেই ধরে ফেলবেন। পাখির চুলের ভাঁজে মুখ লুকিয়ে বলে, আছি তো। শরৎ একটা মিষ্টি সকাল। রোদটা যেন কাচের জানলাটার ছোট্ট ওই ফোকরটা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকতে চাইছে ঘরে। রাস্তায় সবে মাত্র লোকেদের আনাগোনা। সকালের সাথে সাথে শুরু হয়ে গেল তাদেরও জীবনযুদ্ধ। প্রতিটা সকালই কোনো না কোনো নতুনত্বের আহ্বান জানায়। জানায় নতুন করে জীবনকে সাজানোর উপায়। জীবনের মানে বোঝায় সূক্ষ্মভাবে। রাতের পর সকাল হয়ে প্রমাণ করে জীবনে ঘন কালো অমানিসার পর অবশ্যই সুখের মশাল হাতে সকাল হাজির হয়। পিটপিটিয়ে চোখ খোলে পাখি। সিথি বরাবর আছড়ে পড়ছে পরম ভালোবাসার মানুষ, প্রাণপ্রিয়ের উষ্ণ নিঃশ্বাস। জানলার ফাঁকফোকর দিয়ে আসা আলোটা মন্দ লাগছে না। অনুভূতিরা জানান দেয়, পিঠে কারো পুরুষালী বা হাতের শক্ত বাঁধন। সদ্য জাগ্রত ভোতা অনুভূতিগুলো গা ঝাড়া দিয়ে ওঠে। উষ্ণ আবেশে বুকে মিয়ে যায়। পার হয় কিছুটা সুখের মুহূর্ত। মাথা তুলে তাকায়। বক্ষের মালিকের দুঠোঁটের মাঝে 1.25 ইঞ্চির দূরত্ব। মুচকি হেসে আনমনে বলে, তাই তো বলি আজ নিঃশ্বাসের ঘনত্ব এত বেশি কেন। ভেবেই ঠোঁটের দূরত্বটা 2 আঙ্গুলে ঘুচিয়ে দেয়। কিন্তু বিধিবাম, এ দূরত্ব যেন বাধা মানছে না। বার দুয়ে কেমন করতেই নড়েচড়ে ওঠে শান। এবার দুহাতে শক্ত করে চেপে ধরে বুকের উপর থাকা তার অর্ধাঙ্গিনীকে। পাখি আবারও উদ্যত হতেই কোথা থেকে একটা সাদা কিছু এসে দখল করে নেয় শানের নাকের ডগা। ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে বুঝতে পারে, কাশফুলের গুচ্ছ থেকে বিতাড়িত হওয়া কোনো একটা উড়ন্ত ফুল। খুব সন্তর্পণে আঙ্গুলে উঠিয়ে নেয় পাখি। হঠাৎ মনে পড়ে, শরৎ এসে গেছ। মোহনীয় হাসিতে ফু দিয়ে উড়িয়ে দেয় অজানার উদ্দেশ্যে। খেলা শেষ হয়ে গেলে এবার ওঠো, আমার বুকটা ব্যথা হয়ে গেল। আপনি জেগে আছেন। অবাক হয়ে বলে পাখি। চট করে শান চোখ খুলে ছাদের দিকে চেয়ে বলে, হুম জেগে আছি। এবার যদি বাঁচাতে চাও তো ওঠো, আমি উঠব। রেগে কটমটে দৃষ্টিতে তাকায় পাখি। কি, খুব ভার লাগছে না? তো লাগবে না। এত বড় একটা মানুষ যদি এভাবে থাকে কার ভার লাগবে না? শানের কথায় আরো রেগে যায় পাখি। কপট রাগ দেখিয়ে উঠে বসে পাশে। শান বুকটা চেপে ধরে উঠতে উঠতে বলে, তাও আবার মেয়ে মানুষ। পাখি কোনো কথা না বলে উঠে চলে যেতেই শাড়ির আঁচলে টান পড়ে। আঁচলের শেষ মাথা দেখে বুঝতে পারে সেটা শানের হাতের মুঠোয়। ছাড়ুন বলছি। পূর্বের ন্যায় বসে থাকে শান। কি হলো, ছাড়তে বলছি না? চোখ রাঙ্গিয়ে বলে পাখি। এবার আঁচল ধরে এক টানে কাছে নেয় পাখিকে। হকচকিয়ে ওঠে পাখি। শানের উপর গিয়ে পড়ে। মাথাটা হালকা ঝুঁকে শান বলে, মজা করলাম তো। চোখের দৃষ্টি পরিবর্তন হয় পাখির। মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়। কপালে গাঢ় চুমু এঁকে শান বলে, বলছি তো মজা করেছি। হুম্মম বুঝলাম। উঠে শাড়িটা আবার সেট করতে করতে বলে পাখি। শান মাথা চুলকে সেদিকে চেয়ে মুচকি হেসে ওঠে। হঠাৎ কি হল? পাখি চট করে বলল, কাল রাতের কথা মনে আছে তো? ভাবুকের মতো শান পাল্টা প্রশ্ন করে, কোনো কথা? মনে নাই। মায়ের সাথে দেখা করা ওই যেভাবে আমি চাই সেভাবে, কিন্তু কথায় কিছুটা মায়াবী কম্পন তুলে বলে পাখি। যাতে শানের মনের কথা জানতে পারে। ওকে, তবে আবারও বলছি আমার থেকে কোনো ভালো ব্যবহার এক্সপেক্ট করো না। তখন কিন্তু তোমারও কোনো রাখতে পারবো না। মাথায় রেখো। বলতে বলতে বিছানা থেকে নেমে স্লিপার জোড়া পায়ে দেয় শান। ফোনে 2 বার ট্যাপ করে ওয়াশরুমের দিকে চলে যায়। পাখি গলা উঁচিয়ে জোরে বলে, সেটাই যথেষ্ট। মুখোমুখি বসে আছে আজ 16 বছরের পুরনো দুটি সত্তা।
কারো অন্তরে দাউ দাউ করছে ঘৃণার আগুন, কারো অন্তরে সন্তানের জন্যে উতলে পড়া হাহাকার। ছেলের দিকে চেয়ে আছে শর্মিলা। চোখ দুটো আজ যেন প্রাণ ফিরে পেয়েছে। বহু বছরের তৃষ্ণার্ত চোখ আজ শান্ত। ছেলেকে এতটা কাছ থেকে দেখতে পেয়ে চোখের পলক ফেলতেও ভয় হচ্ছে তার, এই বুঝি সবটা স্বপ্নের মতো মিলিয়ে যায়। শান শান্ত চাহনিতে নজর ফেলে পাখির দিকে। পাখি শুকনো ঢোক গিলে রাহেলার দিকে একবার তাকায়। চোখে মুখে অসহায়ত্ব বিরাজমান। চোখের ইশারায় আশ্বস্ত করে রাহেলা। তবুও কোথাও অন্তরের অন্তঃস্থল জানান দিচ্ছে আজ কিছু একটা ঘটতে চলেছে। খুব কি কঠিন কিছু? গলায় খাকারি দিয়ে পাখি বলে ওঠে, মা। সচকিতে চোখ সরিয়ে নেয় শর্মিলা। চশমাটা খুলে শাড়ির আঁচলে মুছতে মুছতে জবাব দেয়, হ্যাঁ বৌমা, বলো। চোখে চশমা লাগিয়ে পাখির দিকে ফিরে বসেন তিনি। পাখি বুঝতে পারে না সবটা কিভাবে শুরু করবে সে। হাত কচলাতে কচলাতে সবার দিকে একবার তাকায়। উঠে দাঁড়ায় শান। পাখিও উঠে দাঁড়ায় সাথে সাথে। সামনে গিয়ে বলে, কোথায় যান? আজ না এখানে থাকার কথা। দেখা করতে বলেছ করেছি। এভাবে বসে থেকে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। শুক্রবারের দিন। নিজের বিকেল ঘুম নষ্ট করে বসে থাকতে পারবো না আমি, গড়গড় করে কথাগুলো বলে পা বাড়ায় শান। পাখি আবারও পথ আগলে দাঁড়ায়। চাপাস্বরে বলে, এমন কেন করছেন? একটু বসুন না প্লিজ। দীর্ঘশ্বাস ছেড়ে শান বলে, তাড়াতাড়ি। পাখি আবার হাত টেনে বসিয়ে দেয় শানকে। আজ এতগুলো বছর পর এসবের দরকার ছিল না বৌমা। আমাদের যে সময়গুলো চলে গেছে তা আর ফিরে আসার নয়। আমার নারীছেড়া ধনের কাছে এ বয়সে এসে নতুন করে অধিকার ফলাতে চাই না। এমন কেন বলছেন মা? আপনি তার মা। এখানে নতুন করে আরও কি কোনো অধিকারবোধের প্রশ্ন থাকতে পারে? শর্মিলার পাশে গিয়ে বসে বলে পাখি। কথার মাঝেই ছ্যাঁত করে ওঠে শান, আমি মানি না। মুহূর্তেই চোখ বন্ধ করে ফেলে শর্মিলা। পাশে বসা রাহেলা হাত চেপে ধরে। চোখ খুলতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ে কোলের উপর। পাখি উৎসুক হয়ে চেয়ে আছে শানের দিকে। বাদ দাও এসব মা। তোমায় বলেছিলাম এসবের কোনো দরকার নাই। কোনো কথাই শুনলে না আমার, জড়িয়ে আসা কণ্ঠে বলে শর্মিলা। থমথমে মুখে অসহায় চাহনিতে চেয়ে থাকে পাখি। তো আপনি কি ভেবেছিলেন? আমার সামনে এসে বসবেন? কুমিরের কান্না কাঁদবেন আর আমি গলে জল হয়ে যাব? নো ওয়ে। রাগ রি করে ওঠে শানের শরীর। পাখি দ্রুত উঠে গিয়ে শানের পাশে কাঁধে হাত রাখে। স্বাভাবিকভাবে বলে, এভাবে মায়ের সাথে কথা বলতে নেই ডাক্তার সাহেব। মা। কটাক্ষ করে বলে শান। সপক্ষে আবার বলে, কিসের মা? কার মা? আমার তো কোনো মা নেই। সে তো 16 বছর আগেই চলে গেছে নিজের খায়েশ পূরণ করতে। আর আমায় দিয়ে গেছে বেঁচে থেকেও নরক যন্ত্রণা। শেষের কথাটায় বেশ শক্ত হয়ে আসে শানের চোখ মুখ। শর্মিলা উঠে দাঁড়িয়ে বলে, আসি মা। মা যাবেন না? অনুনয়ের স্বরে বলে পাখি শর্মিলার সামনে দাঁড়ায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ছোটবেলায় বাবা মা দুজনকেই হারাই। লাখ লাখ টাকার সম্পদ থাকা সত্ত্বেও বড় বাবার সংসারে কাজের মেয়ের মতো কাজ করেছি। বড় মায়ের কত ঝাঁটার বাড়ি, খুন্তি রাত সহ্য করেছি। আপনাকে দেখার পর আমার মামা অনুভূতিটা মাথা চাড়া দিয়ে উঠেছে। সবটা এভাবে শেষ হতে দেবেন না। বলতে বলতে কেঁদে ফেলে পাখি। প্রতিটা ফোঁটা অশ্রু যেন তীরের মতো বিঁধছে শানের কলিজায়। উঠে এসে পাখিকে বুকের সাথে জড়িয়ে নেয়। শর্মিলার দিকে চোখ রেখে বলে, ওকে ফাইন। আমি সবকিছু শুনতে রাজি আছি।
তুমি আর 5টা রমণীর মতো ছলনাময়ী নও, তাই নিজের এই মূল্যবান চোখের পানি বা অনুভূতি কোনো ছলনাময়ীর সামনে খরচ করো না। শানের কথা শেষ হতে না হতেই শর্মিলা একটা বিস্ময়কর কাজ বসে, যেটার জন্য উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। কেউ ভাবতেও পারেনি এমন একটা কাজ সে করবে। আমি ছলনাময়ী তাই না? বুকের আঁচল উন্মুক্ত করে চিল্লিয়ে বলে শর্মিলা। এসব আমার ছলনার চিহ্ন বাবা, তাই না? শর্মিলার দিকে তাকিয়ে আতকে ওঠে পাখি। দুহাতে মুখ চেপে ধরে। রাহেলা কপালে হাত ঠেকিয়ে সোফায় বসে মেঝেতে একধানে তাকিয়ে আছে। শান একবার সেদিকে তাকিয়েই মাথা চক্কর দিয়ে ওঠে। নজর সরিয়ে ধীরে ধীরে বসে পড়ে পিছনে থাকা সোফায়। সময়টা ঠিক এমনি এক শুক্রবার বিকেল বেলা। তোমায় দুনিয়া দেখানোর জন্যে জীবন বাজি রেখে প্রসব ব্যথা সহ্য করছি। জীবন যখন ওষ্ঠাগত আমার, তখন তোমার কান্নার করুণ স্বর কানে ভেসে আসল। চোখ দুটো আর খোলা রাখা সম্ভব হচ্ছিল না। বুঝতে পারলাম আমার চারপাশ অন্ধকার হয়ে আসল। কতক্ষণ কেটে গেছে জানা নেই। যখন জ্ঞান ফিরল, কানে শুধু একটাই কথা ভেসে আসল, এ সন্তান আমার না, এ সন্তান আমজাদ খানের। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। কান্না করার মতো অবশিষ্ট শক্তিটুকুও আমার শরীর ছিল না। তোমায় বুকে জড়িয়ে নীরব অশ্রু ঝরিয়েছি। তোমার বাবার অভিযোগের পিছনের কারণ ছিল তোমার সৌন্দর্য। তার ভাষ্যমতে আমি কালো, আমার সন্তানও হবে কালো। সে কেন এত সুন্দর হল? হাজারবার তোমার বাবাকে বুঝিয়েছি তুমি আমাদেরই সন্তান। তবুও তিনি আমার সারা গায়ে কলঙ্ক লেপতে কুণ্ঠিত হননি। তোমার বাবার সাথে বিবাহের পূর্বে আমজাদ খানের সাথে আমার পরিচয় ছিল। খুব ভালোবাসতাম একে অপরকে। কিন্তু আমার বাবার কাছে হেরে যায় আমার মনের লুকানো অনুভূতি। বউ হয়ে আসি তোমার বাবার সংসারে। বিয়ের পর আমজাদের সাথে কোনোরকম কোনো সম্পর্ক আমার অবশিষ্ট ছিল না। তবুও তোমার বাবা তার নাম নিয়ে সবসময় আমায় জড়াতেন। শেষ পর্যন্ত তোমায় অস্বীকার করে মিথ্যে বদনামকে বাস্তবে রূপদানের চেষ্টা করেন। শুরু হয় আমার উপর অমানবিক নির্যাতন। রাত নেই দিন নেই সবসময় আমায় মারধর করত। আমার সংসারের শান্তিটাই বিলীন হয়ে গেল ধীরে ধীরে। তবে সময়ের সাথে তোমার বেড়ে ওঠা হয়ে উঠল তোমার বাবার একাকিত্বের সঙ্গী। তোমাকে মেনে নিলেন তিনি। আমিও অতীতের সব কথা ভোলার চেষ্টা করলাম। হারানো সুখটা ফিরে পেলাম নতুন করে। কিন্তু কোথাও না কোথাও মনে একটা চাপা কষ্ট থেকে যেত তোমায় নিয়ে। নতুন ব্যবসা শুরু করলেন তোমার বাবা। কি ব্যবসা জানতে চাইলে সবসময় এড়িয়ে চলতেন। ব্যবসার সুবাদে মাঝে মাঝে কিছু লোকজন বাড়িতে আসত, যাদের চাল চলন মোটেও পছন্দ হতো না আমার। এভাবে কিছু মেয়েরাও আসত। বেশভূষায় ভালোভাবেই বুঝে গেলাম এরা কোনো ভালো মেয়ে নয়। প্রতিবাদ করলে তোমার বাবার অকথ্য গালাগাল শুনেছি, মার খেয়েছি। বারবার বলেছিলাম, কি এমন ব্যবসা তোমার যে এরকম মেয়ে ছেলেরা বাসায় আসে? উত্তরে বলেছিল, আমার অনেক অনেক টাকা চাই শর্মিলা। আস্তে আস্তে জানতে পারলাম তোমার বাবা নারী ব্যবসায়ের সাথে জড়িত। নারী দেহ ছিল তার একমাত্র নেশা, আর সেই নারীদের দিয়ে টাকা কামানোই ছিল তার পেশা। এসব শোনার পর তোমার বাবাকে প্রশ্ন করি, এসব কি সত্যি? তোমার বাবা সেদিন বলেছিল, সবই সত্যি, পোষালে থাকো নয়তো চলে যাও। তোমার হাত ধরে চলে আসার উদ্যত হতেই বুঝতে পারলাম আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি। বেরি পড়ে গেল পায়ে। দুইজন সন্তান নিয়ে ভাইয়ের কাঁধে কি করে বোঝা হব? বাবা তো বিয়ে দিয়ে নিশ্চিন্তে পরপারের টিকিট কেটেছেন, আর আমায় দিয়ে গেছেন বেঁচে থেকেও নরক যন্ত্রণার মতো কষ্ট। ততদিনে আমার কিছুই করার ছিল না।
সবটা মুখ বুজে সহ্য করা ছাড়া টু শব্দ করতে পারছিলাম না। তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার বাবা আরো বেশি নোংরা আর হিংস্র হয়ে উঠল। নিজের ছেলেকে জিম্মি করে আমায় ভয় দেখাতেন। চোখের সামনে নিজের স্বামীর এমন নোংরা লীলা দেখা সম্ভব ছিল না আমার। এমনও দিন গেছে আমায় পাশের ঘরে তালাবদ্ধ রেখে তোমার বাবা আরেক ঘরে অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। এসব কিছু থেকে তোমাকে যতটা পেরেছি দূরে রাখার চেষ্টা করেছি। আমি কখনোই চাইনি তোমরা তোমাদের বাবার আসল রূপ দেখতে পাও, কারণ সেটা ছিল খুব নোংরা আর হিংস্র। সমাজের চোখে ততদিনে তোমার বাবা খুব মহামানবে পরিণত হলেন, আর আমার কষ্টের একমাত্র সঙ্গী ছিল তোমার রাহেলা চাচি। আস্তে আস্তে টিনা চলে আসলো পৃথিবীতে। তোমার বাবার লোভ আরও তোড়তোড় করে বেড়ে চলছিল। তিনি সবসময় শুধু বলতেন তার অনেক টাকা লাগবে। আমি কিছুই বলতে পারতাম না, অসহায় বলে। তোমার বাবা আমার সেই অসহায়ত্বের সুযোগে দিনে দিনে লোকচক্ষুর আড়ালে নোংরা ব্যবসাকে আরও বড় করে তুললেন। গোপনেই প্রসার ঘটালেন ব্যবসার। সময়ের সাথে সাথে তার ব্যবহার আরও বেশি পশুর মতো হতে লাগল। রাতে নেশা করে বাড়ি ফেরা, নেশাগ্রস্ত হয়ে আমার উপর শারীরিক অত্যাচার করা, সিগারেটের আগুনে গা পুড়িয়ে দেয়া, এসবে তিনি পৈশাচিক আনন্দ পেতেন। অথচ তোমাদের দুই ভাইবোনের সামনে ফেরেস্তা সেজে থাকতেন। আর আমিও চাইনি তোমরা সবটা জানো। তাই ভোর হওয়ার সাথে সাথে সব ভুলে তোমাদের যত্নে মন দিতাম। তুমি বড় হচ্ছিলে, পাল্লা দিয়ে যেন বাড়ছিল তোমার বাবার লোভের পরিধি। আমি আর চুপ থাকতে পারছিলাম না, প্রতিবাদ করা শুরু করলাম। মারমুখী হওয়া হাত দুটো আটকে দিতাম, বাড়িতে নোংরা ব্যবসার প্রশ্রয় দিতাম না। তখন তোমার বাবা তোমার স্কুলের ফিস দেয়া বন্ধ করলেন তোমাদের পিছনে 1 টাকা খরচ করা। টিনার বাড়তি খাবার বন্ধ করলেন। প্রশ্ন করলে বলতো সন্তানদের পিছনে তিনি টাকা খরচ করবেন না। আমার হাতে লুকানো যা ছিল তা দিয়ে টেনেটুনে সংসার সামলিয়েছি। সম্মুখে ছিল তোমার মাধ্যমিক পরীক্ষা, ফর্ম ফিলআপের টাকা, তোমার প্রাইভেটের বেতন, সবটা আমার গলায় কাটার মতো বিঁধে গেল। কারণ আমার হাতের জমানোটা ততদিনে ফুরিয়ে গেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। উপায়ান্তর না পেয়ে আবারও হেরে গিয়ে সবটা নিয়তির উপর ছেড়ে দিল ম। দেখতে দেখতে তোমার ফর্ম ফিলআপের তারিখ চলে এলো। আকুতি মিনতি করে টাকা নিয়ে তোমার হাতে দিয়েছিলাম ফর্ম ফিলআপের জন্যে। আর তোমরা ভাবতে তোমাদের বাবা তোমাদের কতই না ভালোবাসত। সেদিন ভর দুপুরে তোমার বাবা 2 জন মেয়ে নিয়ে বাড়িতে ঢুকলেন। আমি অনেক অনুনয় করেছিলাম, বুঝিয়েছিলাম তোমার বাবাকে, কিন্তু তিনি আমার কোনো কথা শুনেনি। সহ্য করতে না পেরে ওই নোংরা মেয়ে দুটোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। রাগে অপমানে তোমার বাবাকে তারা ব্যবসা থেকে বহিষ্কার করবে বলে জানায়। আর তোমার বাবা সেই রাগ আমার উপর তোলে। হাতের কাছের মোটা বাঁশ দিয়ে এলোপাথারি মেরেছিল আমায়। এরপর আমার আধমরা শরীরে, বুকে, পেটে, তলপেটে গলগল করে ঢেলে দেয় সদ্য কিনে আনা এসিড। সেদিন তোমার রাহেলা চাচিও বাড়িতে ছিলেন না। আমার টিনা খেলতে গেছিল আর তুমি স্কুলে। কথাগুলো বলতেই চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল শর্মিলার। পাখি এসে তাকে ধরে সান্ত্বনা দেবার বৃথা চেষ্টা করে। শান হাতকে মুষ্টিবদ্ধ করে দৃষ্টি নিবন্ধ রেখেছে মেঝের টাইলসের দিকে। আরও আছে বৌমা। নিজেকে ধাতস্থ করে শর্মিলা আবার বলতে শুরু করেন। দুহাতে মুখ ঢেকে কাতরিয়েছি সেদিন। আশপাশ কেউ আসেনি। আসবে কি করে? দুপুরের খাবারের পর সবাই ভাতঘুমে ব্যস্ত। আর বাড়ির দরজা জানালা লাগিয়ে তিনি আমায় নির্যাতন করতেন। ঝলসে গায়ের মাংস খসে খসে পড়ে যাচ্ছিল। গলার নিচ থেকে জ্বলে যাচ্ছিল। কাটা মুরগির মতো কষ্ট পাচ্ছিলাম। আর তোমার বাবা পৈশাচিক আনন্দ নিয়ে সেসব উপভোগ করছিলেন। প্রাণপণে আল্লাহর কাছে চাচ্ছিলাম কেউ একজন আসুক।
কেউ একজন আসুক, আমার সন্তানদের জন্যে হলেও আমাকে বাঁচতেই হবে। ওই সময় কলিং বেল বেজে ওঠে। বিরক্তি নিয়ে তোমার বাবা গেট খুলতে যান। আমি গলা ফাটিয়ে কয়েকটা চিৎকার করে থেমে যাই। এরপর আর কি হয়েছে আমার মনে নেই। যখন জ্ঞান ফেরে বুঝতে পারি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। বুক থেকে পা পর্যন্ত ছাউনির মতো ঢেকে দেয়া আমার শরীর। চোখ খুলে দেখি আমজাদ খান আমার পাশে বসে আছেন। হয়তো আমার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলেন। আমায় চোখ খুলতে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তিনি। তাকে দেখে স্বভাবতই অবাক হই। এরপর সব ঘটনা খুলে বলেন তিনি। আমার বাড়িতে আমার খোঁজ নিতে একটি বার দেখা করতে এসেছিলেন তিনি। গেইটে পা রাখতেই তোমার বাবা তাকে আটকে দেয়। আমার চিৎকারে তোমার বাবাকে এড়িয়ে ভিতরে ঢুকে তিনি আমায় ওই অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত নিয়ে আসেন হাসপাতালে। কেটে যায় পুরো 21টা দিন। এর মাঝে জানতে পারি তোমার বাবা আমার নামে মিথ্যে অপবাদ দিয়েছেন। রাহেলার সাথে যোগাযোগ করে জানতে পারি তোমার মনে ততদিনে আমার জন্যে ঘৃণার প্রবালদ্বীপ গড়ে ফেলেছেন তোমার বাবা। আমার কলিজার টুকরা টিনাকেও নাকি আমেরিকা নিয়ে গেছে তোমার কাকা। বেঁচে থাকার মতো কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। অন্যদিকে নিজের ঝলসানো শরীর। এমন সময় বিপদের সঙ্গী হিসেবে পাশে দাঁড়ায় আমজাদ। ওর পরিবারে আশ্রয় দেয়। সাদরে আমায় গ্রহণ করে আমজাদের মা ও ছোট বোন। তোমাদের ছেড়ে থাকাটা খুব কষ্টসাধ্য ছিল আমার জন্যে। অনেকভাবে অনেকবার তোমার সাথে যোগাযোগের চেষ্টা করি। প্রতিবারই তোমার বাবার কাছে ধরা পড়ে যাই। এরপর আমায় ডিভোর্স দেয় তোমার বাবা। আমজাদের কথামতো আইনের সহযোগিতাও নিয়েছিলাম। ততদিনে তোমার বাবার হাত আইনের সর্বোচ্চ চূড়া অবধি উঠে গেছিল। আমার জন্যে আমজাদ তার চাকরি হারাতে বসেছিল। আর তোমার বাবা তোমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আমায় হাত পা গুটিয়ে বসে থাকতে বাধ্য করেছিল বাপ। অগত্যা সে পথেও আর পা বাড়াইনি। ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আমজাদের মা বোন থাকা সত্ত্বেও সমাজ আমার প্রতি আঙ্গুল তুলেছিল। কালিমা লেপে দেয় গায়ে। উপায়ন্তর না পেয়ে সর্বজনের সম্মতিতে দ্বিতীয়বারের মতো সংসার শুরু করি আমজাদের সাথে। মানুষটা ফেরেশতার মতো ঝলসানো এই আমিকে বিনা বাক্য ব্যয় মেনে নিয়েছে। দুহাতে মুখ ঢেকে হুহুস্বরে কেঁদে ওঠেন শর্মিলা। এত সব শুনে পাখি নিজেকে ঠিক রাখতে পারে না। শর্মিলাকে ধরে কেঁদে ওঠে। শান হতভম্বের মতো ঠায় বসে আছে। শরীরের কোষগুলো মৃতপ্রায়। দুই কান দিয়ে গরম বাতাস যেন সাইসাই করে বের হচ্ছে। বাবার জন্যে জমানো এতদিনের সমস্ত বিশ্বাস, ভালোবাসার দেয়ালটা যেন খসে খসে পড়ছে একে একে। নিজের চোখে মায়ের ঝলসানো বুক পেট দেখে কোনো কিছুই অবিশ্বাস করার জো নেই। তারপরেও বিশ্বাসযোগ্য নয় এত ঘৃণ্য কাহিনী। শর্মিলা মুখ মুছে বলে, তুমি শহরে আসার পর তোমাকে এক নজর দেখতে চোখ যেন মরে যাচ্ছিল। আমজাদ বুঝতে পেরেছিল দিনে দিনে আমি কতটা মরে যাচ্ছি। আমজাদের বোনের বিয়ে হয়ে যায়, মা চলে যায়, এরপর আমার জন্যে ঢাকা শহরে তোমার পাশের এলাকায় বাড়ি কিনে নেয়। বাপ আমার, তোমার বাবা পৃথিবীর সবথেকে ঘৃণ্য ব্যক্তি ছিল। সে তার গন্তব্যে পৌঁছেছে। তবে আমার মনের ঘৃণার ঘাগুলো এখনো দগদগে। চাইলেও ভুলতে পারছি না তার দেয়া কষ্টগুলো। আমার হারানো 16 বছর। মৃত মেয়েটার মুখটাও দেখতে পারিনি তোমার বাবার জন্যে। সেবার ইনাহ দেখাশোনা করতে টিনাকে আমার কাছে এনেছিলাম, তখন আমার শরীরের এই ঝলসানো দাগগুলো নজর এড়ায়নি আমার মেয়ের। হাউমাউ করে কেঁদেছিল। ভেবেছিল নতুন সংসারে সুখী নেই আমি। আমি চাইলেই বরাবরের মতো তোমার বাবার রূপটাকে আড়াল করতে পারতাম। করিনি, কারণ তার পাপের জন্যে নির্দোষ আমজাদ কেন অপবাদ নেবে। সবটা বলেছি আমার মেয়েকে। আর ততদিনে সবটা বোঝার মতো উপযুক্ত হয়েছিল আমার টিনা।
টিনার মাধ্যমে বারবার সবটা তোমায় জানাতে চেয়েছিলাম, কিন্তু ততদিনে আমার জন্যে ঘৃণা ছাড়া কিচ্ছু ছিল না তোমার মনে। কিন্তু আমি তো মা, তোমার প্রতিটা নিঃশ্বাসের খবর নিতাম তোমার রাহেলা চাচির থেকে, তোমার কলেজের প্রিন্সিপাল আমজাদের ফ্রেন্ড তার থেকে। অপেক্ষা করেছিলাম একটা নতুন ভোরের কবে এসে আগের মতো জড়িয়ে ধরবে। কিছুদিন পর জানতে পারি নীরা নামের একটা অসহায় মেয়ের প্রেমে পড়েছ তুমি। খুশি হয়েছিলাম ভীষণ, কারণ আমার বিশ্বাস ছিল কেউ একজন তোমার জীবনে আসবে যে তোমার সমস্ত কষ্ট ঘুচিয়ে দেবে। মনস্থির করলাম দেখা করব নীরার সাথে। তার আগেই জানতে পারি নীরাকে তোমার বাবা নিজের বশে করে নিয়েছে। ভীষণ লোভী ছিল নীরা, সম্পদের লোভ দেখিয়ে মেয়েটাকে বিয়ে করে। হাজার হাজার বার বারণ করেছি যেন তোমার সাথে এই অন্যায় না করে, কিন্তু তোমার বাবা আমার কোনো কথা শোনেনি। খুব উপদ্রব হয়েছিল তার, আর আল্লাহ উপদ্রবকারীকে পছন্দ করেন না। বিয়ের কয়েক মাসের মধ্যেই মৃত্যুর কাছে হেরে যায়। কিংকর্তব্যবিমূঢ় শানের শরীর থেকে আত্মা যেন বেরিয়ে যাবার উপক্রম আজ। মন বলছে মায়ের সব কথা ঠিক, তবুও কোথাও যেন বিশ্বাস হচ্ছে না তার বাবা এতটা নোংরা ছিলেন। রাগটা ভেতর থেকে আসলেও মায়ের মুখটা দেখে মিলিয়ে যায় সে রাগ। ঢোক গিলে শান্তস্বরে বলে, বাবা শহরের বাহিরে থাকত, নেশা করত, আপনার জন্যে কষ্ট পেত। সবটা তো আপনার জন্যে ছিল না, আমার জন্যে নয়। পাছে তার গোপন ব্যবসার খোঁজ তুমি জানতে পারো, তাই তিনি শহরের বাহিরে থেকে কাজ চালাতেন। তার ব্যবসা পরবর্তীতে নারী পাচারের মতো জঘন্য ব্যবসায় রূপ নেয়। শহরের বাহিরে থেকে তিনি মেয়ে জোগাড় করে আনতেন আর মোটা অঙ্কে বিদেশে পাচার করতেন। বর্তমানে যে ব্যবসার একচ্ছত্র মালকিন এখন নীরা। তবুও যদি বিশ্বাস না হয় খোঁজ নিয়ে জেনে নিও। ঝনঝনে গলায় বলে শর্মিলা। চলবে।